টলিউড ইন্ডাস্ট্রি কি একদম শেষ? হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। আজকের এই আলোচনাটা একটু দীর্ঘ হবে, তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো, বিকজ যে পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করব সেগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় তোমরা প্রত্যেকে এই পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে পারবে। তো এই যে ঘটনাটা ঘটছে বা এই যে আমরা কথাটা বলছি, এর প্রধান সূত্রপাত হচ্ছে কিছু কিছু পোর্টাল তাদের ক্যালকুলেশন, তাদের নিউজ আর্টিকেল বার করছে। তার মধ্যে অবশ্যই বলিউড হাঙ্গামা আছে, আমাদের লোকাল কিছু নিউজ পেপার, নিউজ চ্যানেল আছে যারা বলছে যে বিভিন্ন লোকাল বা ইন্ডিভিজুয়াল বা রিজনাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানে কিরকম কে পারফরমেন্স দিয়েছে। সেখানে পাঞ্জাবি ইন্ডাস্ট্রির কথা এসছে, মারাঠা ইন্ডাস্ট্রির কথা হচ্ছে, কারণ বলিউড আর মারাঠা একটা আলাদা ইন্ডাস্ট্রি হিসাবেই গণ্য করা হয়। অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির কথা এসছে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে রিজনাল সিনেমা ইন্ডাস্ট্রি হিসাবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রি দারুণ গ্রো করছে, মারাঠি ইন্ডাস্ট্রি দারুণ গ্রো করছে। আমি বলিউড, টলিউড বা এই ধরনের জায়গাগুলোকে বাদই রাখলাম যেগুলো হিউজ হিউজ মার্কেট সিনেমার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলা রিজিয়ন টলিউড ডিগ্রো করছে, অর্থাৎ 2021-এ যে বিজনেস করেছিল তার থেকেও কম বিজনেস করেছে 2023 সালে। মানে বুঝতেই পারছেন যে মানুষ একদম রিজেক্ট করছে সিনেমা। এই ধরনের পরিপ্রেক্ষিতে আমাদের কি কি ভাবা উচিত বা কি কি পরিস্থিতির মধ্যে আমাদের নিয়ে যাওয়া হয়েছে সেগুলো আমাকে বুঝতে হবে, সেগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে, যেটা কেউ করে না। এখানে কয়েকটা সিনেমার নাম আছে, আমি পাঞ্জাবি ইন্ডাস্ট্রি, মারাঠি ইন্ডাস্ট্রির কথা বাদ দিলাম। বাংলায় এই সব কিছুর মাঝেও কিছু কিছু সিনেমা স্ট্যান্ড আউট করেছে। তার মধ্যে সব থেকে বেশি কালেকশন করেছে চেঙ্গিজ। তাদের মতে তারা কোনো ফ্যান ক্লাব নয় বা তারা কোনো এখানের বাংলার কেউ নয়, তাদের ক্যালকুলেশন অনুযায়ী সেই বিজনেসটা করেছে চেঙ্গিজ, ফলোড বাই রক্তবীজ এবং দশম অবতার। আরো অনেক সিনেমা এসছে এবং যে সংখ্যাটা বলা হচ্ছে কম বেশি আমরা যা ক্যালকুলেশন মানে ওভারঅল বছরে বলেছি সেটার সাথে মিলে যায়। তো ক্যালকুলেশনের 10-5 কোটি টাকার এদিক ওদিক হতে পারে, বাট ওভারঅল তাদের যে বক্তব্য সেটা খুব ক্লিয়ার এবং সেটা আমাদেরও যে ক্যালকুলেশন আমরা থ্রু আউট ইয়ার যেটা নিয়ে কথা বলি তার সাথে বেশ খানিকটা মিলে যাচ্ছে। এবারে চেঙ্গিজ যেমনই বিজনেস করুক, যেরকম ওয়ার্ক করেছে, একটা চেঙ্গিজ দিয়ে, একটা রক্তবীজ দিয়ে বা একটা দশম অবতার নিয়ে একটা ইন্ডাস্ট্রি কি সাস্টেন্ড করা পসিবল? এরও আগে আমি একটা কথা বলি, আমি মজার ছলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে লিখেছিলাম যে টলিউডে কাজ করা লোকেরা টিসিএস এ মাঝে মাঝে জব করে বা টিসিএস এ মানে পার্ট টাইম জব করে। আমি এটা মজার ছলে লিখেছিলাম। ইনফ্যাক্ট যারা কাজ করে না, আমি তাদেরকে একদমই অসম্মান করার জন্য পোস্টটা করিনি, ইভেন তাদেরকে পোক করার জন্যও করিনি। বাট লোকজন তারা পার্সোনালি নিয়ে নিয়েছে। আমার ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধু বান্ধব ছিল বা অনেক আর্টিস্ট আছে যারা কাজ করে। রাদার আমি এটা বলতে চাইছি যে একটা ইন্ডাস্ট্রির কিরকম অবস্থা ভাবুন, যেখানে মানুষ একটা জায়গায় কাজ করছে, ইনসিকিউরিটি ফিল করছে যে আমি কাজ পাবো না, টাকা পাবো না, তাই তাদের করতে হচ্ছে। বা যাদের শখ আছে, যাদের এটা প্যাশন যে আমি অ্যাক্টিং করব, বাট সেখানে তারা অপরচুনিটিস পাচ্ছে না, সেখানে তাদের জায়গা নেই, তাই তারা একটা অন্যান্য জায়গায় গিয়ে কাজ করছে এবং সেখান থেকে হয়তো হঠাৎ করে কোনো একটা প্রোডাকশন, কোনো একটা ডিরেক্টর তাদের ফোন করছে যে ভাই চল একটা সিনেমা করব, ঠিক আছে। তারা ওখান থেকে হয়তো লিভ নিচ্ছে, গিয়ে পরে একটা সিনেমা করে চলে আসছে। এটা কি একটা সিনেমার প্রসিডিওর? এটা তো একটা পিকনিক, যে আমি একটা 10 দিনে ছুটি নিলাম, একটা 5 দিনে ছুটি নিলাম, গিয়ে পরে একটা সিনেমা শুট করে চলে এলাম। তাদের ক্রাফট কোথায় ইনক্রিজ হচ্ছে? তাদের ওয়ার্কশপ কোথায় হচ্ছে? তাদের সিনেমার প্রতি ভালোবাসা কোথায় জন্মাচ্ছে? তারা নতুন কি টেকনোলজি সম্পর্কে জানতে পারছে? তাদের গ্রুমিং কোথায় হচ্ছে? তাদের 9 to 5 জব করছে একটা জায়গায়, সেখান থেকে ছুটি নিয়ে সিনেমা করা। এটা বলতে খুব ভালো লাগে। আমাকে হয়তো 10টা যুক্তি দেবে লোকজন যে না টাকার জন্য ইনসিকিউরিটি, ইন্ডাস্ট্রি নেই। তো সেই কথাটাই তো আমি বলছি রে ভাই, যে ইন্ডাস্ট্রি কেন এরকম অবস্থা, তাদেরকে সেই সিকিউরিটিটা তোমরা দাও। যারা ট্যালেন্টেড, তারা ট্যালেন্টেড বলেই তো তাদের ফোন করছো যে চল ভাই এই জায়গায় শুটিং আছে, করে নিবি। কেন সারা বছর তারা জব পাচ্ছে না, পার্টিকুলার ডিরেক্টর কিছু জোন ছাড়া? সুতরাং আমাদের বুঝতে হবে এই ব্যাপারগুলো। এই ছোট ছোট আই ওপেনার গুলো বা জিনিসগুলো আমরা যেগুলো কথাগুলো বলি সেগুলো জাস্ট বলে দিই না, এর মধ্যে অনেক অন্তর্নিহিত মিনিং থাকে। সেগুলোকে লোককে বুঝতে হবে যে কেন আমরা বলছি। সবসময় আমরা এত এলাবোরেটিভ ওয়েতে ফেসবুকে লিখতে পারি না বা এত ফ্রিকোয়েন্টলি আমরা ভিডিও বানাতে পারি না যে দেখো এই জিনিসগুলো হচ্ছে। এছাড়া আরো অনেক জিনিস আছে যেগুলো যদি আমি ভিডিওতে বলি তাহলে তো একটা ঝামেলা লেগে যাবে। তো সেই সব বিষয়ে আমি গেলামই না, এই টপিকটা বাদ দিলাম। এবারে আসি যে ইন্ডাস্ট্রির জন্য আদতে কি কেউ সিনেমা বানাচ্ছে?
বারবার তো প্রত্যেকে বলে অডিয়েন্সের উদ্দেশ্যে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, কিন্তু বাংলা সিনেমার পাশে যারা দাঁড়াবে তাদের জন্য কোথায় সিনেমা তৈরি হচ্ছে? আজকে বাংলা সব থেকে বড় প্রোডাকশন হাউস SVF, তাদের আপনারা বছরের যে কালেকশনটা দেখুন, তারা কতগুলো সিনেমা করেছে এবং সেই নিরিখে সেই অনুপাতে কটা সিনেমা হিট হচ্ছে। তো যারা একটা বড় মানে সব থেকে বড় প্রোডাকশন হাউস বাংলার, তাদের যদি এরকম অবস্থা হয়, বাকিরা মিলে আর কি করে নেবে? তার থেকেও বড় কথা, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ভাবছে যে চলো আমি 10 দিন একটা সিনেমা শুট করব, তার 1 কোটি টাকা বাজেট, আমার কাছে টেলিভিশন রাইট আছে, আমার কাছে OTT রাইট আছে, আমার কাছে মিউজিক রাইট আছে, আরো 3-4টে রাইট আছে, আমার সিনেমা ওখান থেকেই আমার বাজেট রিকভারি হয়ে যাবে। এই যে একটা টার্মিনোলজি আছে বাজেট রিকভারি করা, এটাই হচ্ছে একটা সব থেকে বড় দুশ্চিন্তার কারণ। মানুষ বাজেট রিকভারি করার জন্য সিনেমা বানাচ্ছে, বিজনেস করার জন্য সিনেমা বানাচ্ছে, এবং সেটা প্রত্যেকে, আমি বলছি প্রত্যেকের মধ্যে এই জিনিসটা চলে এসছে। হ্যাঁ, এক্সেপশনাল আছে, সেই জায়গায় আমি আসবো। এবারে সেই চিন্তাটা করতে গিয়ে তারা ভেবে নিচ্ছে আমার হলে যদি নাও চলে আমার তো টাকা উঠে যাচ্ছে। হলে চলতে গেলে হয়তো কিছু ম্যান্ডেটরি ব্যাপার থাকে, টেলিভিশনের রাইটস বিক্রি করার জন্য কিছুদিন হলে চলেছে, এটা দেখাতে হবে, তার জন্য তারা একটা 4-5টা 10টা 15টা স্ক্রিনে রিলিজ করে দিচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে আমরা ইন্ডাস্ট্রির জন্য ভাবছি না, আমরা ইন্ডিভিজুয়াল প্রফিটের কথা ভাবছি। আজকে যদি সেটা ভাবা হয় তাহলে পরে হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি কয়েকজন হয়তো প্রফিট করে নেবে, বাট ছোট ছোট যে সিনেমাগুলো আসছে, ছোট ব্যানারের যে সিনেমাগুলো আসছে, যে প্রডিউসারগুলো ইনভেস্ট করছে, তারা মুখ থুবড়ে পড়ছে। আজকে বড় প্রোডাকশন, আমি সিনেমাটা নিয়ে ক্রিটিসাইজ করি, সিনেমাটাকে নিয়ে খিল্লি করি, যাই করি, একটা অ্যাটেম্প তো করেছিল, ইয়াস, সেখানে মানুষজন রিজেক্ট করে দিল। তাহলে বলুন যে কি করে সিনেমা চলবে? এবারে আসি জিদ্দার কথায়। আমি এখানে কাউকে আলাদা করে পয়েন্ট আউট করার চেষ্টা করছি না, বাট তিনি কিন্তু চেষ্টা করেছেন কমার্শিয়াল সিনেমাকে, ট্রুলি কমার্শিয়াল সিনেমাকে, আমি কোট আনকোট বলছি, বিকজ কমার্শিয়াল সিনেমা মানে কমার্শিয়াল সিনেমা, কমার্স আসা মানে কমার্শিয়াল সিনেমা নয়। এটা হচ্ছে আমাদের বুঝতে হবে প্রথমে, আমরা এক্সকিউজ দিতে পারি না, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আজকে বাজির মতো সিনেমা মুখ থুবড়ে পড়েছে, লোকে রিজেক্ট করেছে, জিদ্দা তাও চেঙ্গিস বানিয়েছে। আজকে মানুষের মতো সিনেমা মানুষ রিজেক্ট করেছে, মানুষ দেখতে যায়নি, হোয়াট এভার দ্য রিজন, আমি আর কোনো এক্সকিউজে যাব না। তার আগে অনেক বড় বড় সিনেমা রিলিজ করেছে, ভুল টাইমিং এ রিলিজ, কালী পুজোর পর, সেই সময় মানুষ দেখতো না, অনেক ফ্যাক্টর কাজ করতে পারে, বাট আলটিমেটলি সিনেমাটা চলেনি। তাও জিদ্দা বুমেরাং আনছে, মানুষটার মধ্যে গাটস আছে যে চলো আমি কিছু জিনিস দিই মানুষকে, আমি রিভলিউশন আনার চেষ্টা করি। এবং গল্পের মধ্যে তিনি 1000টা এক্সপেরিমেন্ট করছেন, বুমেরাং নিয়ে তিনি 1000টা এক্সপেরিমেন্ট করছেন, মানুষের জন্য বাংলাদেশ থেকে ডিরেক্টর নিয়ে আসছেন। একটা মানুষের কত কি করতে পারে একটা জায়গায় একই দিকে ফোকাস রেখে। আমরা অর্জুনের এক্সাম্পল বারবার দিই, যে তীরের মধ্যে পাখির চোখটাকে তিনি দেখতে পেয়েছিলেন, ঠিক আছে? তো অন্তত জিদ্দাও কিন্তু চাইলে সেম ফর্মুলায় কাজ করতে পারতো, যে চলো আমি আমার প্রফিট তুলে নেবো, সিনেমা বিক্রি করার যদি আমার উদ্দেশ্য হবে যে আমার এই কটা রাইটস আছে, আমার টাকা উঠে যাবে, আমি তাহলে পরে করে দিলাম, আমি কাজ করে দিলাম, আমার কাজ হয়ে গেল। তিনিও ফ্যামিলি ড্রামা করতে পারতেন এসে পরে। তিনি কি ফ্যামিলি ড্রামা করেননি? করেছেন, বন্ধনের মতো ফ্যামিলি ড্রামা এক্সাম্পল হয়ে আছে, তো সেই জায়গায় করতে পারতেন তিনি, বাট তিনি করেননি। তিনি অন্তত চাইছেন কিছু ইন্ডাস্ট্রিকে দেওয়ার জন্য। এই চিন্তা ভাবনাটা যদি যতক্ষণ পুরো ইন্ডাস্ট্রির মধ্যে না আসবে ততক্ষণ চাপ আছে। এর সাথে সাথে আমাদের এটাও বুঝতে হবে যে 2024-এর লাইন আপ, দেবদা কমার্শিয়ালে আসছেন, এটা একটা দারুণ ব্যাপার আমি মনে করি, বিকজ বাংলা ইন্ডাস্ট্রি কয়েকটা ফেসে চলে, তাদের নামে চলে। দেবদা জিদ্দা হচ্ছে আইকন, তাদের যদি এখানে কন্ট্রিবিউশন না থাকে, তাদের সিনেমা যদি বড় বড় মানে কালেকশন না করতে পারে, তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রি কি করে করবে? আজকে অঙ্কুশদা অ্যাটলিস্ট ট্রাই করছে মির্জার জন্য, হিউজ পরিসরে সেটা যদি কাজ হচ্ছে, সেই সিনেমাটা যদি সাকসেস না পায়, তাহলে পরে আমরা কি করে একটা ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করাতে পারবো? আজকে পারিয়ার মতো সিনেমা তৈরি হচ্ছে একটা কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে, যেটা ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা। এবং হয়তো এই তথ্যটা আমি আপনাদের দিই যে পারিয়া কিন্তু A সার্টিফিকেট পেয়েছে, এবং সেটা হচ্ছে ভায়োলেন্সের জন্য। বাংলায় প্রথম কোনো সিনেমা ভায়োলেন্সের জন্য কিন্তু A সার্টিফিকেট পাচ্ছে ইদানিং কেসে, কেননা শিবপুর ফিবপুর এগুলোও পেয়েছে, বাট সেখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপার ছিল, বাট এটা কিন্তু তারা ভায়োলেন্সের জন্য পেয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে কত রকম ভায়োলেন্স থাকতে পারে। তো এই সিনেমাগুলো আমরা যদি সাপোর্ট না করি, আমরা যদি এই সিনেমাগুলো না দেখতে যাই, তাহলে অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রিকে আমরা কি করে বাঁচাবো? আমরা ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা বলতে পারবো, একটা রিজনাল ইন্ডাস্ট্রি, ছোট ইন্ডাস্ট্রি মানছি, সেই ইন্ডাস্ট্রিতেই কিন্তু হিন্দি সিনেমা এসে বহু টাকা আর্ন করে বেরিয়ে চলে যাচ্ছে। বাট আমরা এখনো নিজেদের
আখের গোছাতেই ব্যস্ত। আমরা সবসময় বলবো যে এই একটা গ্রুপ, ওই একটা লবি, ওই একটা জিনিস, এই জিনিস করে চলছে। আজকে একটা ভালো রাইটার কি আমাদের বাংলায় নেই? আমাদের সেই একই নাম আছে, একটা ব্র্যান্ড আছে। বাংলাকে আগে ভালো কাজ করতে গেলে ব্র্যান্ড থেকে বেরোতে হবে। আপনি ভাবুন, হইচই সিরিজ দেখছেন, হইচই সিনেমা দেখছেন, ওই 10টা ফেস, ওর বাইরে আপনি খুঁজে পাবেন না। সেই সিনেমা সাপোর্টিং এ ও, ওই সিনেমার লিডে ও, ওই সিনেমার ডিরেক্টর সে, তার গল্প লিখছে তমুক, তার এডিট করছে অমুক, এই সার্কেল। এর বাইরে আপনি ফেস দেখান আমাকে। একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে গেলে নতুনদের সুযোগ দিতে হবে। আমি আমার চ্যানেলের প্রথম ভিডিও থেকে বলে আসছি এই কথাটা। আজকে 4 থেকে 5 বছর ধরে আমি সেম কথা বলছি। নতুন কোথায় বাংলায়? ওই 2-1টা কালে কবুসে অ্যাক্টরকে নিয়ে এসে পড়ে তার একটা পিআর প্রোফাইল অ্যাড করে তাকে এনগেজমেন্ট করার জন্য নতুন অ্যাক্টর নেওয়াটাকে আমি অ্যাক্টর বলে মনে করি না, বা তাকে কাজ দেওয়া বলে মনে করি না। ভালো রাইটার আনতে গেলে তোমাকে তার উপর ইনভেস্ট করতে হবে, তাকে আরো গ্রুমিং করতে হবে, তাকে আরো অপরচুনিটিস দিতে হবে। আজকে ভালো ভালো এডিটার পড়ে আছে যারা নতুন স্কিল নিয়ে বসে আছে, যারা হয়তো চাইলে ফরম্যাট চেঞ্জ করে দিতে পারে একটা সিনেমার, তাদের ইনপুট দিতে পারে সিনেমায়, তাদের থিঙ্কিং একটা দিতে পারে সিনেমায়। একটা সিনেমা আমরা সবসময় বলি যে একটা এডিট টেবিলে নতুন ভাবে তৈরি হয়। যে থিঙ্কিং প্রসেসে সিনেমাটা শুট হয়েছে হয়তো তার কারেকশন করে দিতে পারে, বাট টেবিলে কে থাকবে, এডিটিং এ কে থাকবে? সেই 1জন 2জন 3জন, কেউ নেই। সিনেমাটোগ্রাফার অনেকে হয়তো চান্স পাচ্ছে, নতুন নতুন ফেস আসছে, ভালো লাগছে, বাট সেই অর্থে কাজ নেই, সেই অর্থে লোকজনের নেই। কি করছে আজকে ভালো ভালো সিনেমাটোগ্রাফাররা? তারা গিয়ে পরে ওয়েডিং এর ফটোগ্রাফার হয়ে গেছে, তারা ওয়েডিং শুট করছে, এবং সেই ফুটেজগুলো সত্যি বলতে দেখতে একটা কমার্শিয়াল সিনেমার থেকে ভালো আউটপুট দিয়ে দেয়। তাদেরকে যদি ভালো করে কাজ করানো হয়, তাদের যদি ভালো করে সিনেমাটিক গ্রুমিং করানো হয়, যে চলো আচ্ছা সিনেমার এই ফ্রেম এই প্যাটার্নে শুট হয়, এই ফরম্যাটে শুট হয়, গ্রুমিং কোথায় ইন্ডাস্ট্রির? সুতরাং এগুলো যতক্ষণ না থাকবে, যতক্ষণ না আমরা টেকনোলজিকে আরো প্রসার না ঘটাবো, নতুন ফ্রেশ আইডিয়াকে না নেবো, ততক্ষণ আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবো না। ওই শুধু এত টাকা ইনভেস্ট করবো, 10 দিনে শুট করবো, 1 কোটি ইনভেস্ট করে 2 কোটি তুলবো, এই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টার্গেট যদি হয়ে যায়, তাহলে আমরা ইন্ডাস্ট্রির কথা কোনদিনও ভাবতে পারবো না। তো এই ছিল আমার মতামত, এবং আমার মনে হয় প্রত্যেকের আগে আসা উচিত, প্রত্যেকের আরো ইনভলভমেন্ট হওয়া উচিত, আরো পুশ করা উচিত নিজেদেরকে, নিজেদের কাজকে। তবে আমরা হয়তো অ্যাজ এ হোল একটা ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করাতে পারবো। এই ছিল আমার ওপিনিয়ন। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।